স্বাগত জানাচ্ছি টিভেন24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, বরাবরের মতোই দুটো বিষয় থাকছে আমাদের আলোচনায় আজকে। অনুষ্ঠানের একদম প্রথম অংশে আমাদের আলোচনায় থাকছে এপ্রিল মাসে গ্রেড 3 থেকে 6 শিক্ষার্থীদের জন্য টেস্ট এক্সাম, সেই সাথে জানুয়ারিতে স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি, কলেজের উদ্দেশ্যে যারা আবেদন করবেন এবং মার্চে এসএটি পরীক্ষা। একেবারে সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন হবে, অভিভাবকরা কি করবেন, পরীক্ষার একদম আদ্যপান্ত নানাবিধ বিষয় থাকছে আমাদের আলোচনায়। এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আমাদের আলোচনায় থাকবে কোন ধরনের প্রপার্টিতে বিনিয়োগ করতে পারেন এবং যদি কোনো ধরনের ভায়োলেশন হয় সেই ক্ষেত্রে কি করবেন, এবং প্রপার্টি সংক্রান্ত নানাবিধ বিষয় আমাদের আলোচনায় উঠে আসবে। আমাদের আলোচনার যে বিষয়বস্তু এই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে টেলিফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন, আলোচনার বিষয়বস্তু সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আলোচনা শুরু করব। প্রথম যে অংশের কথা বলছিলাম যে পরীক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নেবেন, নানাবিধ পড়াশোনা এবং অভিভাবকদের প্রস্তুতির বিষয়গুলো থাকছে। আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন খানস টিউটোরিয়ালের সিইও ডক্টর ইভান খান। ডক্টর ইভান খান, স্বাগত আজকের আলোচনায়। থ্যাংক ইউ সো মাচ তাহিয়া আপু, আপনাকে TVN24 সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো টিম থেকে। জি, আপনাদের টিমের পক্ষ থেকে খুব রিসেন্ট একটা বেশ বড় একটা আয়োজন ছিল, একটা সাকসেস সেলিব্রেশন ছিল। আমরা অনেকগুলো টপিক রয়েছে আমরা শুনবো, তবে তার আগে ওই আয়োজন সম্পর্কে অফ কোর্স, এটা আমাদের আমরা ডাকছি অ্যাওয়ার্ডস মেনিয়া। আমাদের 8টা লোকেশনে প্রত্যেক সপ্তাহে আমরা অ্যাটলিস্ট 2টা করে অনুষ্ঠান করে নিচ্ছি এই জানুয়ারি মাসে। গত স্প্রিং এ 24 সালের যখন স্প্রিং এর গ্রেড 3 থেকে 6 এর পরীক্ষা নিল, ওদের টপ স্কোর হলো 4/4, মিডল স্কোর হলো 3/4, আর বেশিরভাগ ছেলে মেয়ে নিউ ইয়র্ক শহরে যখন পাবলিক স্কুলে 2 আর 1 পাচ্ছে। তো 3 পাওয়াটা অনেক একটা বিভিন্ন কমিউনিটিতে অনেক কষ্ট, কিন্তু একটা বিগ ডিল। কিন্তু আমাদের জন্য তো 3 ইনাফ না। আমরা আশা করি প্রত্যেকটা বাবা মা চেষ্টা করে 4 পেতে। 4 না পেলেও যেখানে শুরু হোক ওখান থেকে আমরা চেষ্টা করছি ছেলেমেয়েরা আগিয়ে নেয়। তো আমরা সবাই এই দেশে এসেছি আমাদের ছেলে মেয়েদের জন্য। তো যখন ছেলেমেয়েরা সার্টিফিকেট নিয়ে একটা স্পিচ দিচ্ছে, ধরেন অ্যাওয়ার্ডস, একটা গোল্ডেন গ্লোবস, একাডেমি অ্যাওয়ার্ডস, এমি পাচ্ছে, ওরা বলছে, হ্যালো, মাই নেম ইজ ইভান খান, when I'm growing up I want to be an engineer, I want to be an accountant, I want to be a doctor to help people. অনেকজন ছোট ছোট ছেলে মেয়ে বললো। তারপর ওরা থ্যাঙ্কস দিল বাবা মাকে, বেশিরভাগ ছেলে মেয়ে। মাঝে মাঝে ওদের খানের টিচারকে থ্যাঙ্কস দিল। কিন্তু ওখানে আমরা স্যাটিসফাইড ছিলাম না। আমরা জানি যে মাদেরকে সবসময় আগে একটা মেডেল দেওয়া উচিত, কারণ আমাদের মারাই বেশিরভাগ সময় নিতে হচ্ছে ছেলে মেয়েদের সঙ্গে। আর আজকাল আমাদের মারাও বিভিন্ন জবে বিজি হচ্ছেন। আমাদের বাবারাও শুরু থেকে জবে আছেন, কিন্তু এখন মারাও ওয়ার্কফোর্সে আছেন, মারাও বাসার দায়িত্বটাও আছে। তো যখন জানি যে মাদের এত একটা চাপ সবকিছু দেখা, ওদেরকে একটা মেডেল দেওয়া আমাদের জন্য খুবই জরুরি। কারণ এই দেশে কোথায় জব থেকে হোক, কমিউনিটি থেকে হোক, কখন আমাদের মারা এরকম একটা সিগনিফিকেন্স পাচ্ছে, একটা ইম্পর্টেন্স পাচ্ছে। তো ওটার সাথে দেখলাম যে বাবারাও চলে আসলো। বাবারা আসলে তো বাবাদেরকে তো আমরা তো সাইডে রাখতে পারছি না। তো বাবাদের জন্য মেডেল দিলাম, আর সবাইকে বললাম ওদের মনের মধ্যে যেটা ফিলিং আসছে। আর ওরকম বড় অনুষ্ঠান না করে স্মল মিড সাইজ 50-60 জন আমাদের বাসার দাওয়াতের মতো, ওখানে চা নাস্তা, স্ন্যাক্স, মেডেল, সার্টিফিকেট, সবাই একটু হইচই হচ্ছে, ছেলেমেয়েরাও বুঝছে। তো এরকম করে মাদেরও কনফিডেন্স বেড়ে যাক, ওদের যত কিছু আগে যাচ্ছে আমাদের কমিউনিটির জন্য। বাবারাও বুঝতে পারছে যে ওদের স্যাক্রিফাইস গুলো আমরা সবাই দেখছি, আর ছেলেমেয়েরাও দেখছে বড় হয়ে যে আমি যদিও মালিক, আমি আমার টিম নিয়ে ওদেরকে আমরা গ্লাভস পরে আমরা সমস্যা ওদের পৌঁছায় দিচ্ছি, গার্বেজ আমি পর্যন্ত ক্লিন করছি। ওরা দেখছে যে যে পজিশনে থাকুক যে কোনো কেউ, সবাই একটা দাওয়াতের সময় সবার
বিজি থাকতে হচ্ছে। জি, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে সবাই মিলে সবার কন্ট্রিবিউশন একটা কাজ হচ্ছে, এবং একটা বাচ্চার যে অর্জন, তার যে সফলতা, সেখানে বাবা মা কিংবা পরিবারের যে একটা কন্ট্রিবিউশন, সেটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে খুব চমৎকার একটা আয়োজন ছিল। Thank you. অসংখ্য ধন্যবাদ আপনার টিমের জন্য থাকলো। Thank you. শুভকামনাও তো থাকছেই। এপ্রিল মাসে গ্রেড 3 থেকে 6 শিক্ষার্থীদের স্টেট এক্সামের কথা বলা হচ্ছে। Exactly. এই স্টেট এক্সামের প্রস্তুতিটা আসলে কিভাবে এখন নেবেন? আমাদের নিউ ইয়র্ক শহরে আমাদের 8.5 লাখ ছেলে মেয়ে আছে কে থ্রু 12। যখন 3-তে পড়ছি, প্রতি বছর স্প্রিং এ বছর পর বছর আমরা একটা স্টেট এক্সাম দেওয়া হয় দেখতে ওই গ্রেডের কত ছেলে মেয়ে বয়স অনুযায়ী রিডিং করতে পারছে, বয়স অনুযায়ী ম্যাথ করতে পারছে। আনফরচুনেটলি নিউ ইয়র্ক শহরে মাত্র 45% ছেলে মেয়ে বয়স অনুযায়ী রিডিং করতে পারছে, ম্যাথ করতে পারছে, যেটা আমরা বললাম 2 পাচ্ছে। সো আমরা জানি যে ছোটকাল থেকে যদি একটা ছেলে মেয়ে পিছিয়ে যায়, পড়াশোনা হোক, কিন্তু সবচেয়ে জরুরি কনফিডেন্সে হোক, কনফিডেন্সের সাহস যদি পিছিয়ে যায়, টিচার যদি বলে না তুমি আর এটা তোমার জন্য চলবে না, তুমি এটা না করলেও চলবে, তুমি একটু ইজি লাইনে চলে যাও, আমরা কোনো সময় এত কম বয়সে কোনো ছেলে মেয়েকে বলবো না পারবা না, এটা ইজি জিনিস করো। সবাইকে আমরা চেষ্টা করছি 3-4 একদম। এখানে যদি স্ট্যান্ডার্ড থাকলে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এখানে, তো ওখান থেকে আমাদের পরীক্ষা হবে এপ্রিল মাসে আর মে মাসে, ইংলিশ আর ম্যাথ। প্রতি সপ্তাহে আমাদের প্রত্যেকটা সেন্টারে 600 জন ছেলে মেয়ে আসছে, সকাল শনিবার থেকে সকাল রোববার। প্রত্যেকটা ক্লাসে আমাদের মাত্র 6 থেকে 8 জন বসছে। আমাদের কয়েকটা সেন্টার অনেক বেশি ভিড় হয়ে গেছে, এখানে একদম দুপুরবেলার সেকশনে আমাদের সিটও নাই। তো বাবা মারাও এসে কষ্ট করে নামিয়ে দিচ্ছে, মেকশো করছে ছেলে মেয়েদের অভ্যাসগুলো আগে যাক। এখন আমিও বাবা, আমার মেয়ে যেভাবে এই পরীক্ষার, আমার ছেলে মেয়েরাও তো অনেক সময় ওদের মতো করতে চাবে, ওরা পড়াশোনা করতে চাবে না, ওরা খানে ক্লাসে বসতে চাবে না। যতই ভালো করুক, যতই ওরা বলে না এটা বোরিং, আমি একটু আধা ঘন্টা ভিডিও গেমস করে রাখি, তারপরে আমি করি না, আগে কাজটা শেষ করো, তারপরে তুমি দেখাও কত পেতে পারো, তারপরে তোমরা খেলাধুলা করতে পারছো। সো এইগুলা যখন নেগোসিয়েশনে চলে আসি মেয়ের সাথে, আমার ছেলের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়, কখন পড়াশোনা করতে বসবা, কখন পড়লে তোমাকে আইসক্রিম খেতে নিব, এরকম ব্যাক এন্ড ফোর্থ সব আমরা যেরকম ছোটকাল থেকে অনেক সময় করতে হয়েছে। জি, অভিভাবকদের একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বাচ্চাদের প্রস্তুতির ক্ষেত্রে। সেই ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? একবার একটু মানে প্যারেন্টসরা যারা আছেন, তাদের মানে এই ক্ষেত্রে তাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত? এটা আমাদের খুব কষ্ট, আমাদের মানে ওদের ফোকাসটা, ওদের কষ্টটা, ওদের কোথায় যে চাপ দিতে পারে। বাসায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্র্যাকটিস করা প্রতিদিন জরুরি, কিন্তু আরো জরুরি হলো একটা ছেলে মেয়েকে একটা সাহস দেওয়া, কনফিডেন্স দেওয়া, কোনো সময় যে বকা না দিয়ে মানুষ করতে। কোনো সময় বলতে পারবে না তোমার বড় বোন তো এটা করলো, তুমিও কেন ওর মতো করবা না। আমাদের সবসময় এরকম কম্পারিজন করলে ওই ভাই বড় বোনের উপর একটা খ্যাপা ছোটকাল থেকে শুরু হয়ে গেল, বড় হয়ে এটা রয়ে থাকলো। তো আমরা সবসময় বাবা মাদেরকে বলি একটা ছেলে একটা মেয়ে আলাদা মানুষ, তো ওদের সাথে সবসময় নিজের জিনিসটা কম্পেয়ার করতে হবে। তুমি তো 2 বছর আগে এটা পেয়েছিলা, 1 বছর আগে তুমি অনেক খাটনি করে 10 পয়েন্ট আগিয়েছিলে, এই বছর কি আশা করা যায়? নিজেরটা নিজের লাইনে, কারণ আমরা সবসময় যারা প্যারেন্টস দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আলাদা পার্সোনালিটি দেয়। 2 বাচ্চা যদি থাকে দেওয়া, তখন কোন সময় 2 বাচ্চা পার্সোনালিটি পাবো না আমরা। জি, যাদের হচ্ছে সামনে স্টেট এক্সাম, তাদের এই ফলাফলটা তাদের ফিউচারের জন্য, হ্যাঁ, সরি, যারা ভালো করতে পারলে ওরা মিডল স্কুল, অনেক সময় স্ক্রিন মিডল স্কুল থাকে, স্ক্রিন মিডল স্কুল যেগুলা ভালো মিডল স্কুল লটারি ছাড়া। তো ছোটকাল থেকে যখন ওরা একটা ট্যালেন্টেড গিফটেড, এখানে আমাদের এলাকায় আছে PSIS 122 অ্যাস্টোরিয়াতে, ওখানে খুব নাম করা মার্ক টুয়েন আছে, লুই আর্মস্ট্রং আছে জ্যাকসন হাইটে, আমাদের মিডল স্কুল আছে ক্রিস্টো ম্যাকল অফ ব্রুকলিনে। তো এরকম কয়েকটা মিডল স্কুল আছে, সবসময় তুখার ভালো মার্কস পেলে ওই মিডল স্কুলে সুযোগ পেলে তখন ওই লাইনের মধ্যে চলে আসলাম। 8.5 লাখ
ছেলে মেয়ে, 850,000। আর ভালো ভালো স্কুল মাত্র 400টার মধ্যে মাত্র 10-15টা। সো ওইখানে যে পৌঁছতে পারলে একটা জীবনটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। কারণ কলেজে অ্যাপ্লিকেশনের সময় ওরা জানে যে কোন কোন হাই স্কুলগুলো থেকে ভালো শিক্ষার ছেলে মেয়ে পাচ্ছে, আর কোন কোন হাই স্কুল থেকে খুব উইক একাডেমিক এনভায়রনমেন্ট থেকে আসছে। জি, জানুয়ারিতে স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা, এইটার আসলে এই মুহূর্তে এই প্রক্রিয়াটা সম্পর্কে বলবেন কিনা? সো যারা যারা এই 8টা-9টা হাই স্কুলে চান্স পেতে চায়, আমাদের এখানে গত 30 বছর এখান থেকে আলহামদুলিল্লাহ 4,780 জন ছেলে মেয়ে চান্স পেয়েছে। আমি প্রথম ব্যাচের এক গ্রাজুয়েট, আমার গ্রাজুয়েশন ছিল ব্রঞ্জ সায়েন্স থেকে। আমার পরে হাজার হাজার ছেলে মেয়ে ব্রঞ্জ সায়েন্স থেকে গ্রাজুয়েশন করে, বেশিরভাগ বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, গাইনিজ, আমাদের বিভিন্ন এলাকার নেবাররা। তো এরকম স্কুলে যখন সুযোগ পায়, তখন আমাদের কলেজে ঢোকার সময় তখন বুঝতে পারে যে ভালো ভালো স্কুল থেকে পরীক্ষাটা কিন্তু অক্টোবর মাসে। তো আমাদের যারা যারা 14 মাসের পরীক্ষা, এই একটা বড় পরীক্ষার জন্য 14 মাস ধরে পড়াশোনা করছে, যেটার মধ্যে আমার মেয়েকেও ভর্তি করাইছি। এটার জন্য আমরা থাকি বেলরোজ লং আইল্যান্ডের বর্ডারে। আমরা খুব শখ যে ব্রঞ্জ সায়েন্সে একটা বাস সার্ভিস থাকে, যারা যারা কুইন্সে থাকেন ব্রঞ্জ সায়েন্স পাঠাতে চাইলে প্রাইভেট বাসও থাকে। আমার মেয়ে এখন বড় হয়ে বলছে আমি যদি এরকম স্কুলে একদিন যাই কিরকম হবে, তখন আমার মন তো পুরাপুরি একদম খুশি। চলো এখন বাবার সংগঠনে এসে ক্লাস শুরু করো। তো আমার মেয়ে এখন সপ্তাহে 2 দিন ক্লাস নিচ্ছে, ওর সাথে আরো 220 জন 2 উইকস আগে আমাদের দ্বিতীয় পরীক্ষা নিয়ে নিল। 3-4 সপ্তাহ পরে আমাদের থার্ড ডায়াগনস্টিক এক্সাম হবে। আর যারা যারা অনেকজন বলে যে না এখন আমি পরে শুরু করব, আমি একটু পয়সাটা বাঁচাই পরে শুরু করব, এরকম করতে করতে কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে। কারণ আমাদের প্রতিটা টেস্ট 10টা পরীক্ষার মধ্যে ফার্স্ট থেকে সেকেন্ড থেকে থার্ড প্রতিটা কিন্তু আরো ডিফিকাল্ট হচ্ছে। তো প্রথম টেস্টে হয়তো বা একজন 100 জনের মধ্যে টপ 10 পেল, টপ 10 স্কোর। দ্বিতীয় পরীক্ষার মধ্যে কিন্তু 150 জন নিচ্ছে। এখন ওই স্কোরটা যদি না আগায়, তখন 50 জন কিন্তু ওই ছেলে মেয়েকে পার হচ্ছে ঠিকই। সো এরকম ভাবে আমরা গ্রুপিং করে করে খেয়াল করছি প্রতিজনের প্রত্যেকটা ক্লাসের স্কোর আমাদের কম্পিউটার সিস্টেমে, হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, ডায়াগনস্টিক। আর প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা বাবা মাদের সাথে আলোচনা করতেই হয়, ছেলে মেয়ে সহ। বেশিরভাগ সময় দেখবেন ছেলে মেয়েরা বলবেন না আমি তো পড়াশোনা হয়েছে, আমার তো আর দরকার নাই, আমার তো পড়াশোনা হয়েছে, আমি তো ক্লাসে তো আমি 80 পাচ্ছি। কিন্তু ক্লাসে 20 মিনিট আধা ঘন্টার প্র্যাকটিস পোর্শনে 80 পাওয়া তার মানে না যে 3 ঘন্টার পরীক্ষাতে, কারণ প্রত্যেকটা ইউনিট তো ধরেন আধা ঘন্টা করে করে। সো ওই একটা পেশেন্স, ধৈর্য, বেশিরভাগ ছেলেমেয়েরা এই বয়সে তাড়াহুড়া করে শেষ করতে চাচ্ছে। ভিডিও গেম, ইন্টারনেট, ইউটিউব করতে করতে ওদের অ্যাটেনশন স্প্যানটা খুবই কম। তো আমাদের গত সপ্তাহে আমাদের 500 জনের ছেলে মেয়েদের পরীক্ষা দেওয়া হলো 3rd থেকে 6। আমাদের প্রত্যেক জনের ইনস্ট্রাকশন ছিল 2 ঘন্টা কেউ বসতে পারবে না। আমাদের টিচাররা হাঁটবা, মেক শিওর করবা তুমি যদি দেখো ছেলে মেয়ের দিকে অ্যাটেনশন, তোমরা বলবা না 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 এদিকে চলে আসো, আবার শো ইউর ওয়ার্ক প্লিজ, পুট ইউর ওয়ার্ক। তো এরকম করতে করতে আমরা কোন ছেলে মেয়েকে স্পিড করে ফাঁকি দিয়ে সাবমিশন হলো, পেটে তো প্র্যাকটিস, আসল পরীক্ষাতে ভালো করবো এটা তো কোনোদিন হয় না। প্র্যাকটিস পরীক্ষাতে ধৈর্য দিয়ে ভালো করতে হয়। সো ওইটা নিয়ে আমাদের এখন দৌড়াদৌড়ি, টেনশন। এই যে এত এত পরীক্ষা, এত এত এক্সাম ভালো করতে হবে, একটা রেস, দেখা যায় যে স্টুডেন্টরা একটা স্ট্রেসের মধ্যে চলে যায়। সেই স্ট্রেস কমানোর জন্য কি পরামর্শ? তো স্ট্রেসটা আসলে হয় যখন ছেলেমেয়েরা দেখছে যে ভালো জিনিস করার সময় যারা সিরিয়াসলি নিচ্ছে, ওরা যখন 2-3টা ক্লাসের পরে বুঝতেছে কত আগাচ্ছে, যখন স্কুলের সাথে কম্পেয়ার করে বুঝছে যে স্কুলে কি সময়টা শিক্ষা যতটুক হচ্ছে, সময়টা যতটুক নষ্ট হচ্ছে, ওরা তখন বুঝতে পারে যারে আমি তো এই পরিবেশের চেয়ে অনেক বুদ্ধিমানের মানুষ।
কারণ স্কুলে বেশিরভাগ 30 জন 35 জন যাচ্ছে, ওরা ওখানে বুলিং খাচ্ছে, মানে ওরা তুমি কেন এত পড়ার কি দরকার, তোমার না পড়লেও চলে, এখানে সব এমনি নর্মাল ছেলেমেয়েরা, ওখানে ওরা জিনিয়াস ছেলে মেয়ে, কিন্তু ওরা অন্যদেরকে একটু ইমপ্রেস করার জন্য নিজেরটাকে একটু ডুবায় রাখলো। তো এখন যখন প্র্যাকটিস শুরু হচ্ছে, ওদের প্রথম প্রথম একটু চাপ লাগে, আমার কেন চাপ করতে হচ্ছে, আমার কেন, মানে ছোটকালের বয়সটা সব বছরে মাত্র একবার, আর মিনিমাল একটু প্র্যাকটিস থাকলে ওরা কিন্তু 3 থেকে 4 পাবে, কিন্তু মিনিমাল প্র্যাকটিসটা কিন্তু বাসায় হয় না। এটাই আমাদের আজকালের সমস্যা। প্যারেন্টসরা বুঝছে না যে 1 ঘন্টার চেয়ে বেশি সব ছেলেমেয়েরা ইউটিউবে দেখে যাচ্ছে রোবলক্স, 1 ঘন্টার চেয়ে বেশি কিন্তু আমাদের ব্রেনে অনেক ক্ষতি হচ্ছে। আর এই 1 ঘন্টা লিমিট রাখা আমার ছেলের সাথে আমি ফেলিং করছি। আমার ছেলে 3 ঘন্টা 4 ঘন্টা পারলে করে নিবে, আমি যদি অফিস থাকে মা আর কত চাপ দিয়ে বলতে পারবে না 1 ঘন্টা 1.5 ঘন্টা পারবে না বেশি। তো এখন ওই সময়টা ফিল করার জন্য ওকে নিয়ে খেলাধুলা, নানার বাসায় নিয়ে অন্য কিছু করা, যেখানেই যাবে আমাদের প্রতিটা ছেলে মেয়ে এটা না পেলে ওরা ডিস্ট্রেস। এই স্ক্রিন টাইমটা যে বাচ্চাদের জন্য ক্ষতিকর, এটা দেখা যায় যে অভিভাবকরা অনেক সময় কিছুটা নিজের রিল্যাক্স পাওয়ার জন্য বাচ্চাদেরকে দিয়ে দেয়। সো আপনি তো আপনার যেহেতু অভিজ্ঞতা আছে, আপনি অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করেন, বাবা মারা কতটা সচেতন? বাবা মারা তো আমাদেরও তো একটা ক্যাপাসিটি আছে, আমরা তো 24 ঘন্টা 7 দিন বাচ্চা যেটা চাচ্ছে, যে সময় চাচ্ছে এটা খাবো ওখানে নিয়ে যাব, আমরা তো ওইটাও তো করতে পারছি না, ওদের জন্য খারাপ আমাদেরও জন্য খারাপ। তো একটা লিমিট থাকতে হয় যে আমরা বাচ্চাদের জন্য নিজে কত করব, বাচ্চাদেরকে ওদের সাকসেসের জন্য ওদেরকে কিভাবে পুশ করব, সো ওদেরকে এম্পাওয়ারমেন্ট করার জন্য একটা সাইড আছে, কিন্তু আমাদের নিজের একটা ব্রেক পাওয়ার জন্য জরুরি। আমরা যদি 24 ঘন্টা 7 দিনই ছেলে মেয়েদের পিছনে, আমাদের মা বাবাদের বয়স হচ্ছে, চাকরি টেনশন, এখানে ঝগড়া হচ্ছে, পাশাপাশি নেইবারহুডে, আমরা কেউ পারবো না পার হইতে। কিন্তু যখন বাবা মারা একটু আত্মীয় স্বজনের জন্য একটু সময় নিই, আমরা একটু ভালোভাবে সকাল থেকে উঠে ভালো একটা আমাদের নিউট্রিশনটা একটু ভালোভাবে করি, হাঁটা চলাটা আর একটু বাড়াতে পারি, তার মানে যত ফিজিক্যালি আমরা হাঁটবো, ক্লিন খাবো, মানুষের সাথে একটু যোগাযোগটা টাইট রাখবো, আমাদের একটা পারপাস রাখবো, এরকম দেখা গেল যে 100 বছর পার হয়েও মানুষজন বেঁচে থাকতে পারছে। এই পড়াশোনার পাশাপাশি, এই পরীক্ষার প্রস্তুতি তো পরীক্ষার্থীরা নেবেন, এই পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এটি আসলে কতটুকু যুক্ত থাকবে, কিংবা পরীক্ষার সময় দেখা যায় যে সেই জায়গাতে সময় খুব একটা দেয়া হয় না, তো ওইখানে আসলে সময় দেওয়াটা কতটা জরুরি? আমার কাছে মনে হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আরো জরুরি দরকার। যখন পড়াশোনার সময় ওই চাপটা অন্য জিনিস স্যাক্রিফাইস করে তো আরো খারাপ লাগবে। যেই জিনিসটা নিয়ে সুখ পাচ্ছি, আমরা খুশি পাচ্ছি, আমার মেয়ে হয়তো বা ক্যারাটি করছে, এখন ওর পরীক্ষা 2 দিন করতে হচ্ছে, এখন ওরকম বলছে না যে আমি ক্যারাটি বন্ধ করে ফেলবো, ও বলছে যে আমি তো ক্যারাটি করতে বিজি হচ্ছি, ক্যারাটি আগাচ্ছি, ঠিক আছে খানে বাবা জোর করে 2 দিন আমি রাজি হলাম, এখন সে বলছে আমি একটু নেক্সটটা কোথায় খুঁজি, সুইম খুঁজি। ও নিজের থেকে আলহামদুলিল্লাহ অনেক দোয়া যে মোটিভেশনটা নিজের থেকে আসছে। যখন দেখি যে একটা ছেলে মেয়ে হয়তো বা পড়াশোনাতে অনেক লেট করে শুরু করলো, এতদিন এক্সট্রা কারিকুলার অনেকগুলা ভালো আছে, যে একটা মসজিদের পরিবেশে একটা এনভায়রনমেন্টে হয়তো বা হাফিজ শিখছে, অথবা আলাদা একটা নামাজের আর একটা লাইন, মানে আরেকটু ডিপলি শিখছে কোরআন, অথবা টেম্পলে হোক, যেখানে যে এক্সট্রা কারিকুলার থাকুক, মাঝে মাঝে কমাইতে হবে, কিন্তু ওইটা যারা লাস্ট মিনিটে এসে সবকিছু ক্র্যাম করতে হচ্ছে, সেই কারণে লাস্ট মিনিটে কাউকে ওরকম চাপ না দিয়ে শুরু থেকে একটু একটু 4 ঘন্টা করতে করতে 170 ঘন্টা আছে আমাদের সপ্তাহে, আমাদের ক্লাসটা মাত্র 4 ঘন্টা, প্রতিদিন যদি আধা ঘন্টা একটু প্র্যাকটিস করলেও বাকি সময়টা তো আমরা কি করছি এটা নিয়ে আছে। সো এটা থেকে দূরে থাকা আমার অনেক সময় একটা যুদ্ধ, এটা
রিপ্লেস করে কিভাবে আমরা খেলাধুলা বাড়াতে পারি, মানুষের সাথে আলোচনা গল্প বাড়াতে পারি, সোশ্যাল মিডিয়াতে না কিন্তু আমাদের নিজেদের আসল মধ্যে আসল যোগাযোগটা মানে এক্স্যাক্টলি। জি। ডক্টর ইরফান খান, আমাদের আরো অনেক কিছু জানার ছিল, সময় স্বল্পতার কারণে Of course. আজকে আসলে আলোচনা আর আগানো যাচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ আপনাকে, টিভেন 24 সবাইকে ধন্যবাদ জানাই। হ্যাপি নিউ ইয়ার, সবার জন্য দোয়া করছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। প্রাইমারি রেসিডেন্স নির্বাচন করবেন কিভাবে, কোন ধরনের প্রপার্টিতে বিনিয়োগ করবেন, বিভিন্ন ধরনের ভায়োলেশন কিভাবে হ্যান্ডেল করবেন, টেনেন্ট নির্বাচন করবেন কিভাবে, এরকম নানাবিধ বিষয়ই থাকছে আমাদের এই অংশের আলোচনায়। আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত হচ্ছেন লাইসেন্সড কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট সেলস পারসন রাকিব মাহমুদ। রাকিব মাহমুদ, আপনাকে ধন্যবাদ, আজকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক ধন্যবাদ এবং পাশাপাশি টিভেন 24 এর যারা দর্শক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ দেখার জন্য। জি দর্শক, আপনারা যুক্ত হতে পারেন, টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টেলিফোন করতে পারেন। টিভেন 24 ফেসবুক পেজ রয়েছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। রাকিব মাহমুদ, প্রাইমারি রেসিডেন্স নির্বাচন দিয়ে শুরু করতে চাই। প্রাইমারি রেসিডেন্স আসলে নির্বাচন একজন যখন করবেন, কিভাবে করবেন, কোন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, আপনার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার যেটা মনে হয় কি, আমি একটা জিনিস আসলে সবাইকে প্রথমে বলে রাখি যে যারা অনেকদিন ধরে আমেরিকাতে আছেন তারা অলরেডি বাড়ি কিনেছেন হয়তো অনেকেই, তো তাদের জন্য এই প্রশ্নটা অতটা হয়তো গুরুত্বপূর্ণ নয়। বাট যারা নতুন এসেছে কিংবা প্রথমবারের মতো বাড়ি কিনছে তাদের জন্য প্রাইমারি রেসিডেন্স কিভাবে পছন্দ করা উচিত সেটা ইম্পর্টেন্ট। তো অনেক বেসিক কিছু ব্যাপার নিয়ে কথা বলবো যেন বোঝার জন্য সুবিধা হয় যারা নতুন এসেছে। কারণ আমি প্রচুর ফোন কল পাই নিউ ইয়র্ক সিটি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা বাফলোতে আসতে যাচ্ছে, নতুন করে বাড়ি কিনতে যাচ্ছে। তো প্রাইমারি রেসিডেন্স যখন আমরা কিনি সেই সময় একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আপনার লোকেশন, আপনি কি ধরনের মানুষ এবং আপনি কি ধরনের পরিবেশে থাকতে চান সেটা অনেক বড় ব্যাপার। এবং আপনি একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে আপনার বাসা কিনে ফেলার পরে হয়তো আপনি তার ফার্নিচার আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি নেইবারহুড কিন্তু চেঞ্জ করতে পারবেন না, আপনার প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবেন না। তো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি কি চান। তো লোকেশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর হচ্ছে কি আপনি অবশ্যই যখন একটা জায়গা আপনি চুজ করলেন তখন আমি বলবো গিয়ে যে সবসময় উচিত হচ্ছে গিয়ে গুগলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে চেক করে দেখা ওইখানে ক্রাইম রেট কিরকম, স্কুলের কন্ডিশন কিরকম, আপনার বিভিন্ন ধরনের অ্যামিনিটিস ফেসিলিটিস দরকার। হয়তো কারোর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে তার বাসায় হয়তো ছোট ছোট বাচ্চা এবং তার গৃহিণী শুধু, সেক্ষেত্রে বাসায় একটা মাত্র গাড়ি। তো তার এমন একটা জায়গায় থাকা উচিত যেন কোনো ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় যে কাছাকাছি একটা গ্রোসারি শপের কাছাকাছি থাকলে ভালো হয়। হয়তো বাসায় বুড়ো বাবা মা আছে, তারা একটু হেঁটে যায়, হয়তো বাবা হেঁটে যে একটু মসজিদে যেতে পারে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। সো অ্যামিনিটিস ফেসিলিটিস গুলি খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, বাট এটা মানুষ তো এক একজন মানুষের জন্য এক একটা ভিন্ন ধরনের প্রায়োরিটি থাকে। তো আপনাদের যার যার যে প্রায়োরিটি সে অনুসারে সেই অ্যামিনিটিস বা ফেসিলিটিস গুলি কতটুকু আছে সেটাও আপনারা দেখে নেবেন। আর আরেকটা জিনিস আমি বলবো গিয়ে যে যখন আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি, অ্যাক্সেস টু মেজর সিটি রোডস বা হাইওয়েজ এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এমন একটা দুর্গম জায়গায় থাকবেন না নতুন যখন বাড়ি কিনছেন যেখান থেকে আপনার আসতেই হয়তো মেইন শহরে অনেক সময় লেগে যায়। এটা একটা বিরাট ব্যাপার, আপনি সবসময় চিন্তা করবেন। এবং সবচেয়ে বড় আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে জব অপরচুনিটি। যারা নতুন বাড়ি কিনে তারা আমি বলবো যে অবশ্যই এমন কোনো জায়গায় কেনার চেষ্টা করবেন যেখান থেকে আপনি যে কাজের জায়গাটা আপনি পছন্দ করছেন বা যে ধরনের আপনার এক্সপার্টিস আছে সেই কাজগুলি যেন কাছাকাছি থাকে, যেন আপনার যাতায়াতে সমস্যা না হয়। স্পেশালি আমি বাফলো বা নায়াগ্রা ফলস বা এই নিউ ইয়র্ক সিটি বা এই প্রেক্ষিতে বলছি কেন, কারণটা হচ্ছে গিয়ে আপনার বাফলো বা নায়াগ্রা ফলস এই সাইডে পাবলিক ট্রান্সপোর্টেশনের ফেসিলিটিসটা এখনো নিউ ইয়র্ক সিটির মতো ততটা না। তো অবশ্যই আপনার নিজের গাড়ি করে অনেক জায়গায় যেতে হয় এবং ঠান্ডার দেশ, এবং যখন অনেক ঠান্ডা পড়ে যায় তখন তো একটু কষ্ট হয়ে যায় একটু দূর দূরান্তে যাওয়া আসা করাটা, তাই না? আরেকটা জিনিস আপনি
প্রথমে শুরু থেকেই বলেছিলেন বোধহয় যে ইনভেস্টমেন্ট প্রপার্টি চুজ করবার ক্ষেত্রে কি জিনিসগুলি আসলে আমাদের দেখা উচিত। আমি পাশাপাশি বলছি, তাহলে আপনাদের খেয়াল রাখতে সুবিধা হবে। ইনভেস্টমেন্ট প্রপার্টি হচ্ছে গিয়ে যে আপনার প্রাইমারি প্রপার্টি হয়ে গিয়েছে, আপনার নিজের একটা থাকার জায়গা আছে, এখন আপনি কিছু টাকা বাড়াতে চাচ্ছেন, ক্যাশ ফ্লো বাড়াতে চাচ্ছেন, প্যাসিভ ইনকাম বাড়াতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি খুঁজছেন গিয়ে ইনভেস্টমেন্ট প্রপার্টি। ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে কিন্তু আপনার লোকেশনটা বড় ব্যাপার না, আপনার দরকার হচ্ছে গিয়ে এমন একটা জায়গা পছন্দ করা যেখানে জব অপরচুনিটি বেশি, অনেক মানুষজন যেই জায়গাটার কাছাকাছি থাকতে চায়। যেমন ধরেন কোন একটা সিটি ডাউনটাউনের কাছাকাছি দেখবেন আপনি যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেন, ওখানে অলওয়েজ দেখা যায় গিয়ে আপনি রেন্টাল সুবিধাটা পাচ্ছেন, যে আপনি টেনেন্ট পাচ্ছেন, গিয়ে অ্যাভেলেবল টেনেন্ট পাচ্ছেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনার যে জায়গাটা আপনি বাড়ি কিনছেন সেখান থেকে আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন কতটা সুবিধাজনক ভাবে আপনাকে সাহায্য করতে পারে। কারণ আপনাকে এখন চিন্তা করতে হবে কি টেনেন্টের ভিউতে, যে এমন একজন টেনেন্ট আপনার এখানে থাকছে যার নিজের গাড়ি নাই, এবং সে তার নিজে বাড়ি নাই বলে তো আপনার এখানে থাকার চেষ্টা করছে, তো অবশ্যই তার হয়তো আর্থিক স্বল্পতা আছে, তো তাকে পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করতে হবে। তো এরকম জায়গা আমি দেখেছি যে পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি যখন বেশি থাকে সেই জায়গাগুলিতে ভাড়াটা তাড়াতাড়ি হয়ে যায়। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে আপনি যখন যে কোনো জায়গায় এখন আমাদের ইন্টারনেটের যুগ, তো আমরা কিন্তু রিভিউ পড়তে পারি, তো সবসময় রিভিউ চেক করে দেখবেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওপিনিয়ন মানুষজন দিচ্ছে, এবং যারা ওপিনিয়নগুলি দিচ্ছে তারা কিন্তু একেবারে সত্যিকারই তাদের যে এক্সপেরিয়েন্সটা সেটাকেই কিন্তু এক্সপ্লেন করছে। তো এটা খুব বোঝার একটা ভালো একটা উপায়। আমি আরেকটা জিনিস বলবো যে অ্যামেনিটিস এবং ফ্যাসিলিটিস, যেটা আপনার প্রাইমারি রেসিডেন্সের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, যে কাছাকাছি কোনো কনভেনিয়েন্ট স্টোর আছে কিনা, গ্রোসারি আছে কিনা, মার্কেট আছে কিনা, যেটা নিত্য নৈমিত্তিক যে জিনিসপত্রগুলি প্রতিদিন বা প্রতি সপ্তাহে লাগে সেই জিনিসগুলি যাতে কেনাকাটার জন্য সুবিধাজনক কোনো পজিশন আছে কিনা, সেটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। বাট একটা ব্যাপারে আমি সবাইকে বলবো যে আজকে আমি আমার এক ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, এক্সাম্পল হিসেবে বলছি, সে কোনো একজনের মাধ্যমে কোন একটা বাড়ি পছন্দ করেছে, তো তার কোন একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি একটু দেখবেন বাড়িটা কিরকম। তো আমি যখন ডিটেলস এর মধ্যে ঢুকি তখন দেখলাম যে সেই বাড়িটার মধ্যে কিছু ভায়োলেশন আছে, যে ব্যাপারটা কিন্তু পাবলিক রেকর্ডে নাই, মানে পাবলিক ওপিনিয়নের মধ্যে নেই। আপনি জিলোতে যদি চেক করেন সেখানে পাবেন না, বাট এজেন্ট রিমার্কস এর মধ্যে থাকে। তো এই ধরনের খুঁটিনাটি সিক্রেট ব্যাপারগুলি বা ওই প্রপার্টি সম্পর্কে একটু ডিটেলস জানার জন্য আমি বলবো যে আপনারা যখন বাড়ি কিনবেন যে কোনো রিয়েল এস্টেটের এজেন্টের মাধ্যমে বাড়ি কিনেন, তাহলে আপনাদের ধোঁকা খাওয়ার সম্ভাবনাটা অনেক কম। জি, টেনেন্ট কিংবা ভাড়াটিয়া নির্বাচনের ক্ষেত্রে আপনি কি ধরনের পরামর্শ দিবেন? আমার মনে হয় এটা অনেক জটিল একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা শুধুমাত্র নতুন বাড়ি কিনছে যারা তাদের জন্য না, সবার জন্যই। নিউ ইয়র্কের যেহেতু ল কিছুটা ডিফারেন্ট নিউ ইয়র্ক স্টেটের, সেই কারণে আমাদের এখানে অনেক বেশি সচেতন থাকতে হয় একজন টেনেন্ট নির্বাচনের ক্ষেত্রে। তো আমি বলবো গিয়ে যে একটা জিনিস অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন যে দেয়ার ইজ সামথিং কল ফেয়ার হাউজিং ল। আমরা কোনো বৈষম্য ছাড়া কিভাবে নিয়মের মধ্যে থেকে একটা সঠিক টেনেন্টকে বাছাই করতে পারি। তো ব্যাপারটা যতটা জটিল মনে হচ্ছে ততটা জটিল না। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে ফেয়ার হাউজিং ল এর ফেডারেল ল গুলি কি কি, যেমন আমরা রেস, কালার, রিলিজিয়ন, সেক্স, ন্যাশনাল অরিজিন, ফ্যামিলি স্ট্যাটাস, ডিসেবিলিটি, এরকম ব্যাপারগুলিকে সবসময় মনে রাখতে হবে যে এই ব্যাপারে কোনো বৈষম্য করা যাবে না। যে একজন মানুষ সে হয়তো হুইল চেয়ারে ঘুরছে, ডিসেবল মানুষ, তাকে আপনি বলতে পারবেন না, এটা আমি উদাহরণ হিসেবে বলছি, যে আপনি তাকে বাসা ভাড়া দিবেন না। সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। ওকে, এই সমানভাবে দেখার পরে, এটা ফেয়ার হাউজিং নিয়ে হয়তো আমি অন্য কোনো দিন আর একটু ডিটেলস বলবো, বাট এই বৈষম্য না করে যখন আপনি কোনো টেনেন্ট চুজ করবেন, আমি মনে করি যে একটা বেসিক ক্রাইটেরিয়া তৈরি করে নেওয়াটা বেটার। একটা ধরেন অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করে নেওয়াটা বেটার। আপনি ইন্টারনেট থেকেও পছন্দসই ভাবে কিছু গাইডলাইন নিতে পারেন,
হয়তো আমরা যারা প্রপার্টি ম্যানেজ করি, লাইসেন্স প্রপার্টি ম্যানেজার, আমাদের কারোর সাথে কথা বলেও আপনারা হয়তো একটা ক্রাইটেরিয়া তৈরি করে নিতে পারবেন যদি আপনারা প্রপার্টি ম্যানেজমেন্ট না চান, আপনি নিজেই ম্যানেজ করতে চান সেই ক্ষেত্রে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা সবার জন্য সেম থাকবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে কয়েকটা ভাগ থাকে, যেমন হচ্ছে কি পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস মানে হচ্ছে গিয়ে সেই মানুষটাকে, তার সাথে কারা কারা থাকবে এই বাসায়, তারা কি 18 বছরের উপরে হলে তাদের ডিটেলসটাও থাকবে, যদি নিচে থাকে সেক্ষেত্রে দরকার নেই। আর এরপরে থাকবে গিয়ে সে প্রিভিয়াসলি কোথায় ছিল, কোথায় কোথায় ছিল, কোন কোন বাসাতে ছিল বা কোথায় ছিল, সেটা আপনার জিজ্ঞাসা করার অধিকার আছে। এবং বর্তমানে কোথায় আছে, এবং আপনি কিন্তু তাকে বলে দিতে পারেন যে আমি কিন্তু ভেরিফিকেশনের জন্য আমি আপনার পুরনো ল্যান্ডলর্ড যারা আছে তাদের সাথে কথা বলবো। তো যারা সত্যি সত্যি আপনার বাসাটা চায় এবং তারা ক্যাপাবল এবং তাদের কোনো ধরনের সমস্যা নেই, তারা কিন্তু আপনাকে ডাইরেক্টলি বলবে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবং নাম্বারগুলি তারা আপনার সাথে শেয়ার করবে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, নিউ ইয়র্ক স্টেটের জন্য আপনি কাউকে তাদের সোর্স অফ ইনকাম জিজ্ঞেস করতে পারবেন না, এটা নিষেধ। বাট আপনি তাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন প্রুফ অফ ইনকাম। প্রুফ অফ ইনকাম মানে হচ্ছে কি, যেহেতু সে আপনার বাসাটা ভাড়া নিচ্ছে, এবং ধরেন একটা বাড়ির যদি ভাড়া হয় $1000, তার মানে হচ্ছে গিয়ে আমরা নর্মালি প্রপার্টি ম্যানেজ যারা করি, আমরা একটা হিসাব রাখি যে নর্মালি 30% শুড বি দ্য রেন্ট অফ দ্য টোটাল মান্থলি ইনকাম। মানে হচ্ছে আপনি সারা মাসে যদি ধরেন $3300 ইনকাম করেন, $3300 বা $3400, তাহলে আপনি $1000 একটা বাড়ি আপনি ভাড়া নিতে পারেন। তো ভাড়ার পরে তো আপনার বিল, ইন্স্যুরেন্স, অনেক ধরনের খরচ আছে, ওইভাবেই এটা ক্যালকুলেট করা হয়েছে। তো এটা একটা বড় রিজনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারি প্রুফ অফ ইনকাম, নট সোর্স অফ ইনকাম। আর এটা অনেকে আমরা ভুল করে, আপনারা কাইন্ডলি মনে রাখবেন, অনেক সময় দেখা যায় যে ফেয়ার হাউজিং এর বা হাউজিং ডিপার্টমেন্ট অফ হাউজিং থেকে অনেক সময় ইন্সপেক্টররা ইন্টেনশনালি ফোন করে আপনাদের কাছ থেকে খবর নেওয়ার জন্য। যদি আপনি ভুল কিছু বলে ফেলেন, আপনার নামে কিন্তু কেস হয়ে যেতে পারে বা জরিমানা হয়ে যেতে পারে, মনে রাখবেন সেটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার যেহেতু নর্মালি আমরা যেটা চাই গিয়ে যে 1 মাসের অ্যাডভান্স এবং সিকিউরিটি ডিপোজিট, সেই কারণে আপনি চাইলে তাদের কাছে প্রুফ অফ ইনকাম, প্রুফ অফ ফান্ডও আপনি চাইতে পারেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনি ওই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে একটা ক্লজ রাখতে পারেন যে প্রশ্ন করা তাদেরকে যে হ্যাভ ইউ এভার বিন ইভেক্টেড। যদিও যদি সে ইভেক্টেডও হয়, সেটা কখনো কোনো ক্রাইটেরিয়া আপনি তৈরি করতে পারবেন না যে তাকে আপনি ভাড়া দিবেন না ইভেকশনের জন্য, সে অতীতে ইভেক্টেড হয়েছে সেই কারণে আপনি ভাড়া দিতে পারবেন না। বাট যখন দেখবেন যে এই অংশটা কেউ ফিল আপ করবার সময় সে যদি কনফিডেন্ট থাকে, সে কনফিডেন্টলি ফিল আপ করে দিবে। যে কনফিডেন্ট না, সে হয়তো ওই অংশটাকে বাদ দিয়ে রাখবে। তো আপনার জন্য সেটা বোঝাটা সুবিধা হবে সাইকোলজিক্যালি, যে টেনেন্ট। এন্ড দেন আমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা দিচ্ছি তাদেরকে লিখে দেওয়ার জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আপনি কিন্তু কোনো ভুল ইনফরমেশন দিতে পারবেন না। তাহলে কিন্তু যেই এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে, সে জানে যে সে যদি ভুল ইনফরমেশন দেয় জেনে শুনে, যেহেতু তার নিজের হাতের লেখা, সেটা একটা ফর্জারি হিসেবে আপনি পরবর্তীতে এটা দাখিল করতে পারেন কোর্টে, which is a criminal offense। আর আমার মনে হয় যে এই ব্যাপারগুলি নিয়ে যদি আপনি একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেন, করবার পরে সে যখন ফিল আপ করে দেওয়ার পরে আপনি ইনফরমেশনগুলিকে ভেরিফিকেশন করবেন প্রতিটা জায়গায়। আপনার যদি কোথাও কোনো কারণে সন্দেহ হয়, করবার পরে তারপর আপনি বেস্ট যে একজন বা দুজন যাকে আপনি চুজ করতে চান তাকে আপনি টেনেন্ট হিসেবে চুজ করেন। আমার মনে হয় যে হয়তো 90% ক্ষেত্রেই আপনার আর সমস্যা পড়বেন না। জি, আপনি ফেয়ার হাউজিং এর কথা বলছেন। ফেয়ার হাউজিং এর আইন যদি কেউ আসলে ভাঙে, সেই ক্ষেত্রে আসলে কি ধরনের শাস্তি হতে পারে, কিংবা পরবর্তীতে আসলে কি হতে পারে? ফেয়ার হাউজিং এর শাস্তি বিভিন্ন ধরনের আছে। আপনার জরিমানা হতে পারে, মিসডেমিনার টাইপের, এবং জেল পর্যন্ত হয়ে যেতে পারে গিয়ে। তো আমি বলবো গিয়ে যারা ফেয়ার হাউজিং এর লটা, এটা তো ফেডারেল লটা আমাদের সবারই জানা উচিত। তারপর আপনি যে স্টেটে আছেন সেই স্টেটেরও আবার ডিফারেন্ট ল থাকে, সেটাও জানা উচিত। আপনি যে সিটিতে থাকেন সেই সিটিতেও আবার ল আছে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে ফেডারেল ল কিন্তু সবাইকে মানতে হবে, তারপর স্টেট লও মানতে হবে।
তারপর সিটি ল মানতে হবে। তো দেখা যায় কি ম্যাক্সিমাম জিনিসই হয়তো কমন থাকে। যেমন আমি উদাহরণ হিসেবে বলছি যে আপনার ধরেন ফেডারেল ল অনুসারে রেস, ধর্ম, বর্ণ, জাতি, এই ব্যাপারগুলি, রিলিজিয়ান, সেক্স, আপনি মেল না ফিমেল, কেউ বললো গিয়ে যে না আমি আমার বাসায় কোনো ছেলেদেরকে রাখবো না, আপনি কিন্তু সেটা বলতে পারেন না, শুধু মেয়েরা থাকবে, এটা বলা যাবে না। ধরেন ন্যাশনাল অরিজিন যে আপনি বললেন গিয়ে যে না আমি শুধু এই দেশি বাঙালিদেরকে আমি দিব, সেটা বলা যাবে না। সবার জন্য সমান অধিকার থাকবে। তারপরে ডিসএবিলিটি একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিভিন্ন ধরনের ডিসএবিলিটি আছে, এটা যে শুধুমাত্র যে একজন হুইল চেয়ারে বসতেছে সেটাই ডিসএবিলিটি না। এটার ব্যাপারে আপনি যদি কখনো একটু পড়ালেখা করেন, আমি বলবো যে যখনই আপনি ভাড়া দিতে যাবেন আপনার নিজের প্রপার্টিটাকে, এটা অনেক জটিল একটা ব্যাপার। তো আমার মনে হয় কি আপনাদের সবাইকে একটু কেয়ারফুল থাকা উচিত, জানা উচিত। নিউ ইয়র্ক স্টেটের যে প্রোটেক্টিভ ক্লাসগুলি আছে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে জেন্ডার আইডেন্টিটি অ্যান্ড এক্সপ্রেশন, যে LGBTQ যে জিনিসটা বলা হয়, যে আপনি আসলে এই ব্যাপারগুলি নিয়ে তাকে জিজ্ঞেস করতে পারবেন না, বা এটার ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনি কাউকে যে বাসা ভাড়া দিবেন না বা এরকম কোনো কিছু আপনি কখনো বলতে পারবেন না। লফুল অকুপেশন সম্পর্কে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন না। লফুল সোর্স অফ ইনকাম সম্পর্কে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন না। ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে পারবেন না, যে আপনি বলেন যে আমি শুধু ম্যারিড মানুষজনকে ভাড়া দিব, না, এটা আপনি বলতে পারবেন না। সবারই সমান অধিকার আছে, সিঙ্গেল মাম, সিঙ্গেল ড্যাড, সবারই অধিকার আছে গিয়ে বাসায় থাকার জন্য। আপনার যদি বলেন যে না এখানে এই কমিউনিটিতে বয়স্ক মানুষজন বেশি, আমি ছোট বাচ্চাদেরকে এখানে ভাড়া দেবো না, সেটা বলতে পারবেন না। বাট কোনো সময় আছে গিয়ে যে কোন সিটিতে কিছু কিছু ভেরিয়েশন আছে। ফেডারেল অনুসারে আপনার যদি 4 ইউনিটে বাড়ি থাকে, আপনি সেক্ষেত্রে হয়তো কিছু রেস এবং কালার ছাড়া অন্য ক্রাইটেরিয়া গুলিতে কিছু ছাড় পেতে পারেন গিয়ে। নিউ ইয়র্ক স্টেটের জন্য হচ্ছে গিয়ে আপনার 2 ইউনিট। নায়াগ্রা ফলসের জন্য কোনো ইউনিটই নেই। আপনার যদি একটা ইউনিট থাকে, একটা ইউনিট যে কাউকে আপনাকে ভাড়া দিতে হবে গিয়ে, যদি তারা আপনার ক্রাইটেরিয়া অনুসারে আসে। আমার মনে হয় গিয়ে যে আমি খুব শর্টকাটে বুঝিয়েছি, বাট এর মধ্যে অনেক কথা, মানে সত্যি কথা বলতে প্রত্যেকটা ব্যাপার এক্সপ্লেন করতে গেলে হয়তো না অনেক বেশি সময় লাগবে। আমাদের আসলে সময়ের কিছু বাধ্যবাধকতাও রয়েছে। আমরা শেষের দিকে চলে এসেছি। রাকিব মাহমুদ, একদম ছোট্ট করে যদি একটু বর্ণনা করতেন যে পরিস্থিতি যদি একেবারেই জটিল হয়ে যায় এবং হোম ওনারকে যদি এভিকশনের পদক্ষেপ নিতে হয়, সেই ক্ষেত্রে তিনি আসলে এই প্রসেসটি কিভাবে হ্যান্ডেল করবেন, আইনগতভাবে কি করতে পারেন? ইলেকশনের ব্যাপারে অবশ্যই আমি বলবো যে আমার থেকে একজন অ্যাটর্নি অনেক বেশি ভালো বলতে পারবে, কি রিয়েল এস্টেট অ্যাটর্নি। বাট আমি জাস্ট বেসিক কিছু জিনিস বলি। আপনার ধরেন কেউ একজন ভাড়া দিচ্ছে না, এক মাস ভাড়া দেয়নি, আপনি তাকে 15 দিনের রেন্টাল ইভিকশন দিতে পারেন। ইটস এ কশন গিভেন বাই দ্য ল্যান্ডলর্ড টু দ্য টেনেন্ট, মানে আপনি মালিক এবং আপনি ভাড়াটিকে দিতে পারছেন। বাট রেন্টাল ইভিকশনের ক্ষেত্রে হচ্ছে কি, যখনই সে ভাড়া যদি কিছুটা পরিশোধ করে, সাথে সাথে ওইটা আর ভ্যালিড থাকে না। ধরেন আপনার 1000 টাকা ভাড়া, সে 300 টাকা দিল, 700 টাকা দিল না, বাট যেহেতু সে দিয়েছে, সো আপনি তার কাছে ম্যাক্সিমাম যেটা চেতে পারেন সেটা হচ্ছে কি লেট ফি চেতে পারেন গিয়ে 5% অথবা $50, হুইচ এভার ইজ লোয়ার। এটা ছাড়া আরেকটা ওয়ে আছে ইভেকশনের, সেটা হচ্ছে গিয়ে কেউ যদি মান্থ টু মান্থ থাকে এবং ধরেন আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা দিচ্ছে, আশপাশের নেইবাররা বা একই ইউনিটের হয়তো একই বাসার হয়তো দোতলা এবং নিচতলায় দুইটা ইউনিটে দুইজন টেনেন্ট থাকে, তো নিচের টেনেন্ট কন্টিনিউয়াসলি বলছে যে আমার উপর টেনেন্ট এই ধরনের জ্বালাতন করে, এরকম শব্দ করে, রাত্রেবেলা ঘুমাতে দেয় না। তো এই ধরনের যদি ইস্যু হয় গিয়ে এবং আপনি মনে করেন যে না রেন্টাল ব্যাপার না, আসলে শান্তিটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেক্ষেত্রে মান্থ টু মান্থ যদি থাকে এবং আপনি যদি 1 বছরের কম হয়, তখন আপনি 30 days এর ইভেকশন নোটিশ দিতে পারেন যে আমি কোনো ভাড়াটার কিছু না, 30 days এর নোটিশ, আমাদের লিজ এগ্রিমেন্ট আমরা টার্মিনেট করতে যাচ্ছি, দ্যাটস ইট। তো এই 30 days এর নোটিশ দেওয়ার পরেও তারপরও আরো 14 দিন, 10 দিন, 14 দিন এরকম সময় লাগে বিভিন্ন স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য। তো আলটিমেটলি দেখা যায় যে 30 days এর নোটিশ দিল, আমার এক্সপিরিয়েন্স বলে অ্যারাউন্ড 3 মাসের মতো সময়, পুরো 3 মাসের মতো সময়। যদি 1 বছর থেকে 2 বছরের মধ্যে থাকে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 60 days নোটিশ,
আর যদি 2 বছর বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 90 ডেজ নোটিশ। দ্যাট মিনস 90 ডেজ নোটিশ যদি হয় 90 দিনের নোটিশ, সেক্ষেত্রে আপনার প্রায় 5 মাসের মতো লাগবে গিয়ে একটা মানুষকে ইভেক্ট করবার জন্য। জি, রাকিব মাহমুদ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজ আমাদের সময় দিয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং টিভিএন এর সকল দর্শককে ধন্যবাদ। এবং আমি বলবো গিয়ে যে আপনাদের যদি কখনো কোনো ধরনের কনফিউশন থাকে, আমাকে যে কোনো সময় টেক্সট করতে পারেন বা ফোন দিতে পারেন। আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করবার জন্য। ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।